শুরু হলো বাঙালির শোকের মাস আগস্ট। পাশের এই ভিডিওটা একটু ভালো কইরা দেখেন। আওয়ামী লীগের ঘাঁটি স্বয়ং গোপালগঞ্জে এই ঘটনা। আগামী 15ই আগস্ট জাতীয় শোক দিবস। বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে ঘাতকেরা স্বাধীনতা বিরোধী চক্র। সেই দিনকে কেন্দ্র করে সারা দেশের জনগণ যখন শোকাহত অবস্থায় শোক প্রকাশের বহিঃপ্রকাশ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কালো পতাকা বিভিন্ন জায়গায় উত্তোলন করে, তখন বিএনপির কিছু সন্ত্রাসী জঙ্গিরা এই যে সন্ত্রাসীটাকে দেখতেছেন, ওই পতাকা ছুঁড়ে ফেলে দেয় আর বলে এইটা নাকি একটা জঙ্গি পতাকা। অথচ ওদের নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা ও মূর্খ স্বৈর শাসক খালেদা জিয়াকে মইরা যাওয়ার পরে যখন 1 মাস ডিপ ফ্রিজে ভইরা রাখার পরে বের কইরা যখন দাফন করা হইল, তখন ওদের বাপ তারেক ওইখানে কালো কাপড় বাঁধছিল। তখন এই কুত্তার বাচ্চারা বলে নাই ওইটা জঙ্গি কালার। এই শুয়ারের বাচ্চারা তখন বলে নাই। আপনারাই আমরা দেখতেছি গত 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত গোপালগঞ্জে সবচাইতে বেশি জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে অপমান করে কথা বলা হয়েছে, অশালীন মন্তব্য করা হয়েছে, আওয়ামী লীগের ঘাঁটিতে বারবার আঘাত হানা হয়েছে। আর আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীর বিভিন্ন সময় বলেন এগুলো রেকর্ড করা হচ্ছে, ভবিষ্যতে এই করে দেব সেই করে দেব। আরে ভাই, ভবিষ্যতে করবেন ভবিষ্যতের কাজ, কিন্তু এই মুহূর্তে যদি এরকম 1টা 2টারে গেরিলা কায়দায় শোয়াইয়া দিতে পারতেন, হাডুর 4টি বেডটি যদি ভাঙে ফেলাইতে পারতেন, 1টারে 2টার অন্তর্পক্ষে 1টারে যদি সারা জীবনের জন্য লাইফ ছেড়ে বসাই দিতে পারতেন, তাহলে এই কুত্তার বাচ্চারা এই কাজগুলো করতে পারতো না। কোটালি ঘরের ভিতরে বসে, গোপালগঞ্জের মাটিতে বসে এই শুয়ারের বাচ্চারা এই কাজগুলো করতে পারতো না। এই রাজাকারের বাচ্চারা এটা করার সাহস পাইতো না। আপনারা বলেন ওদের নেতা সহ সবগুলো ধরে দেবো। আরে ওই বাটপাড়ে জিলানি আপনার মনে ওরে ধরতে পারবেন সহজে। ও এরই মধ্যে যুক্তরাষ্ট্রে যাইয়া আসে নাই, আমরা জানি না বেগম পাড়ার কোথায় ও বাড়ি করার জন্য খুঁজতেছে, ধান্দা করতেছে। ও তুমি আর নভেম্বরের আগে ভাগেই ভাগবো, গোপালগঞ্জেও ঢুকবো না। আর আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, এই গোপালগঞ্জের বিএনপির কেউ আমার সাথে ভালো জিলানিরে চিনে না। ও যে কত বড় বাট পাড়ার বদমাইশ, কি বালারের নেতা, এটা আমি খুব ভালো করে চিনি ওরে। এরপরে ঢাকায় আগে কোথায় ছিল, তারপরে কোথায় থাকতে পারে, তার যেটা পাইছি ওখানেও থাকবে কিনা এটা সন্দেহ। ও তো আগে ভাগে দেশ থেকে ভাগবো। আর এই কুত্তার বাচ্চা তো নিয়ে যেতে পারো না, তো এখানেই থাকবো। তখন তো ভাই আমিই ছিড়বো, তখন আর একজন ছিড়বে। আপনারা এত কাল আওয়ামী লীগ করে এখন কেন গেরিলা কাজে ছিড়তে পারতেছেন না? আপনারা এখন কেন 1টা 2টার সহায় দিতে পারতেছেন না? আর কতকাল এগুলো সহ্য করতে হবে? নেত্রী যখন দেশে ঢুকবে, শুধু কোটালীপাড়া গোপালগঞ্জ না, সারা বাংলাদেশ স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, এই সকল মব সন্ত্রাসী, এই সকল কুত্তার বাচ্চা যতগুলো আছে, এগুলো সাধারণ দিনমজুর খেটে খাওয়া যারা আছে, কেরাল দিয়ে কোফাইয়ার সার্টিফিকেট আলাদা করে ফেলাবে। কিন্তু এখন কি? এখন এইখানে ঘাটে আপনারা বিভিন্ন সময় পদে ছিলেন, আপনারা দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, আপনাদের পকেট বলার টাকা আছে, তাহলে কেন গেরিলা কাজের 1টা 2টারে হয়ে দিতে পারেন? 1টা 2টার কেন সাইজ করে দিতে পারেন না? লাইফ টাইম পঙ্গুতে রাখতে পারেন না? হুইলচেয়ারের ব্যবস্থা করতে পারেন না? খালি বলতেছেন আগামীতে করবেন, আগামীতে করবেন। এই আগামীর কথা বললে তো ওদের ধ্বংস করার আরো সুযোগ দিতেছেন, আরো সাহস ওদের দিতেছেন। আমি অতীতে যদি দলের দায়িত্বশীল পদে থাকতাম, আমার পকেটে যদি টাকা থাকতো, ও কেমনে গেরিলা কাজে কারে কোহানে এতদিন অক্সিজেন বন্ধ করে দিতে হয়, লাইফ টাইম পঙ্গুতে ফেলাই দিত, ও আমার ভালো করে জানা আছে। এই বালসাল ভয় পাওয়ার মতো সময় নেই, মতো কুত্তার বাচ্চা জানোয়ারের বাচ্চাদের বিষয় শিক্ষা দিতে মাত্র 1 দিন সময় নিতাম, 1 দিন। আফসোস, কোটালীপাড়ে একজন এবাদুল মুন্সি নাই, যে কারণে কেউ ফোন দিয়েও বলতে পারি না। ওই অধিকারটা নাই, সে থাকলে অধিকারটা থাকছিল যে ফোন দিয়ে বলতাম, আরে কি বাল করেন এইখানে, এটা করতে হবে, এটা করেন না কেন, না করলে ছেড়ে দেন, এটা বলতে পারতাম। এখন তো কেউ বলতে পারতেছি না। এই প্রশ্নের উত্তর সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক জার্নি যে ক্রমশ জটিল এবং সহজ জিনিসও যে তার সরকারের জন্য অত্যন্ত জটিল হয়ে দেখা দিয়েছে, সেই জিনিসটা একটু আলোচনা করব। ত্রিবেদী সাহেবের দিল্লি যাওয়াটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পেশাল এনভয় সার্জিও গরের সাথে বৈঠকের সাথে যেমন সম্পৃক্ত, তেমন সম্পৃক্ত কিন্তু প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সাথে তার যে বৈঠক হলো, সেটা নিয়ে। বৈঠকটা হয়েছে আসলে অস্বাভাবিক রকম দেরিতে। ত্রিবেদী সাহেব ঢাকায় এসে 25 দিন পরে, 25 না মানে 2-2.5 সপ্তাহের মধ্যে কিন্তু রাষ্ট্রপতির সাথে তিনি দেখা করে পরিচয়পত্র পেশ করেছেন। ঠিক একটা আদর্শিক অবস্থান হলে, অর্থাৎ দুটি প্রতিবেশী দেশের সাথে যদি একটা স্বাভাবিক সম্পর্ক থাকে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে,
পররাষ্ট্রমন্ত্রীর সাথে কিন্তু ত্রিবেদী সাহেবের বৈঠক হওয়ার কথা ছিল উইদিন উইক, এক সপ্তাহের মধ্যে, কিন্তু সেটা হয়েছে প্রায় 1 মাস 5 দিন পরে বা আরো একটু পরে, দিনগুলোর হিসাব নাই, এর আগের কোনো একটা ভিডিওতে দিয়েছিলাম। এই যে একটা অস্বাভাবিক দেরি, এটা কিন্তু তারেক রহমান বলুন, খলিলুর রহমান, ইনাদের কূটনৈতিক অপরিপক্কতার শামিল। যদিও তারা এটাকে অবশ্যই কেউ কেউ দেখছেন ভেতর থেকে, হয়তো হুমায়ুন কবির, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির হয়তো এটাকে দেখবেন যে ইউনূস যে শিখিয়ে দিয়ে গেছিল, বা জঙ্গিরা তারও আগে, বা আশরাফ কায়সার যে শিখিয়েছিল যে ভারতের চোখে এখন থেকে চোখ রেখে কথা বলতে হবে, সেই চোখে চোখ রেখে কথা বলার মতো করে তারা দীনেশ ত্রিবেদীকে পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের সাথে দেখা করতে দিলেন না অনেক দিন। আবার এটা শোনা যাচ্ছে যে ভারত থেকে যে তারেক রহমান সাহেবকে যে ব্রিক্স সম্মেলনের আমন্ত্রণ জানানো হলো, সেখানে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করা হয়নি, তাকে বিমস্টেকের নামে যে একটা আঞ্চলিক সংগঠন আছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা প্রসপেক্ট অনেক ভালো, সার্কের তো কোনোই প্রসপেক্ট নাই। আসলে তারেক রহমান সাহেবের আব্বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল সেই সার্ককে যদি সফল করতে হয় বা করতে পারতেন, বিএনপির জন্য তো এটা একটা ভালো জিনিস ছিল, কিন্তু তারা সেটা পারবেন না পাকিস্তানের কারণে, সেটা ভিন্ন আলোচনা, এখানে যাচ্ছি না। সার্ক যেহেতু অচল, সেই ক্ষেত্রে আমাদের এই অঞ্চলে বিমস্টেক সংগঠনটা আঞ্চলিক সংগঠন হিসাবে কিন্তু অত্যন্ত প্রমিজিং, এবং এটা গঠন করেছিলেন কিন্তু একজন অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন বিমস্টেকের প্রেসিডেন্ট উনি, ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের মতো, ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু প্রতি ওখানে কি মাস না বছর ঘুরে একজন করে প্রেসিডেন্ট থাকে, অর্থাৎ প্রত্যেক দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট থাকে। বিমস্টেকেও দেখা যাচ্ছে যে এইটা আছে। 2 বছরের জন্য বোধহয় তারেক রহমান সাহেব প্রেসিডেন্ট, ওনাকে বিমস্টেকের প্রেসিডেন্ট হিসাবে দাওয়াত দিয়েছে, অর্থাৎ ইয়ে হিসাবে দেয় নাই, প্রধানমন্ত্রী হিসাবে দেয় নাই। ঘটনাটা সত্য হওয়ার সম্ভাবনা কেন, এটা নিয়ে ভারতের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে সেখানেও প্রশ্ন করা হয়েছে, এবং অনেকে এটা নিয়ে কথা বলেছেন। তারেক রহমান সাহেব যদি এই যে চোখে চোখ রেখে কথা বলতে যান, এই যে ভারত মাঝে মাঝে এইভাবে চোখে চোখ রেখে কথা বলবে, তাহলে চোখে চোখ রেখেই কথা বলা হবে। আর স্বভাবতই চোখে চোখ রেখে কথা বলতে গেলে তো আসলে সেখানে কোনো কূটনীতি হবে না, বন্ধুত্ব হবে না। যদিও আমরা দেখেছি যে ভারত সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর অত্যন্ত আহ্লাদের সাথে তারেক রহমানকে তারা বাংলাদেশে এসে যাতে তিনি প্রধানমন্ত্রী হন এই ব্যাপারটা ফ্যাসিলিটেট করেছেন, এটা আর এখন গোপন নেই। কিন্তু তারা যেটা ফ্যাসিলিটেট করেছেন সেটার ন্যূনতম কোনো রিফ্লেকশন তারেক রহমান সরকারের কোনো অংশের ব্যবহারে দেখা যায় না। আমরা শুনেছি তারেক রহমান সরকার ভারতে যাবেন না, কারণ পুশ ব্যাক বন্ধ হচ্ছে না, পুশ ইন পুশ ব্যাক এইসব কথা বলা হচ্ছে। তারেক রহমান সরকার যে আসলে দিল্লির সাথে স্বাভাবিক সম্পর্ক করতে পারেন, এটা মূলত ওনার ডোমেস্টিক যে নিড আছে, জামাত, হেফাজত এবং এনসিপি কে খুশি করা, বা তাদের থেকে তিনি তিরস্কৃত হতে চান না, ফুয়াদ থেকে তিরস্কৃত হতে চান না, শাহরিয়ার থেকে তিরস্কৃত হতে চান না। এইটা ছাড়া আমি কিন্তু কোনো কারণ দেখি না তারেক রহমান সরকার চোখে চোখ রাখছেন। এখন চোখে চোখ রাখলে তো ভারতের তো চোখে চোখ রাখার সুযোগ একটু বেশি, আমি তো মনে করি অনেক বেশি, কিন্তু এখানে অনেক বেশি বললে আবার বিএনপির বন্ধুরা কিংবা জঙ্গিরা এসে তারা তাদের গালিগুলা দিয়ে যাবে, সেই জন্য একটু রেস্ট্রিন করে বলি যে চোখে চোখ রাখতে গেলে তো চোখ যার বড় সেই বেশিক্ষণ ধরে রাখতে পারবে। তো তারেক রহমান সাহেব সেই চোখে চোখ রেখে দীনেশ ত্রিবেদী সাহেবকে প্রায় 1.5 মাস বসিয়ে রাখলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে দিলেন না। আর দীনেশ ত্রিবেদী সাহেব মন্ত্রীর পদমর্যাদা একজন রাষ্ট্রদূত বা হাই কমিশনার, এটা যদিও সকল হাই কমিশনারেরই সমান গুরুত্ব, কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমে দীনেশ ত্রিবেদীর এই মন্ত্রী হিসাবে তাকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়াটাও কিন্তু তার জন্য এক ধরনের অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে।
এবং দীনেশ ত্রিবেদীর সেই গুরুত্ব তিনি বোঝেন, এবং দেখবেন ঢাকায় দীনেশ ত্রিবেদী যত পাবলিক অ্যানাউন্সমেন্ট করেছেন সেখানে আন্ডারনিথ একটা ফায়ার কিন্তু জ্বলছে, সেটা এখানে আমি সম্পূর্ণ বিশ্লেষণ করব না, কিন্তু অন্তত মুখের কথায় দীনেশ ত্রিবেদী সাহেব অত্যন্ত সৌজন্যবোধ রক্ষা করেছেন, একজন চৌকস রাজনীতিবিদ এবং ডিপ্লোম্যাটের আচরণই করেছেন। পক্ষান্তরে খলিল, যাকে বলা হয়, আমরা তো খলিল সাহেবকে অত সম্মান করি না, আসলে খলিল সাহেব যদিও বাংলাদেশের মানুষ না, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু তিনি তো এখন আর বাংলাদেশের মানুষ না, তাই না? তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, এবং মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে কিন্তু আমাদের দেশে ঢুকেছেন তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। যদিও খলিলের জন্ম বাংলাদেশে, তবু তো আমরা তাকে সম্মান করতে পারি না, তাই না? যেভাবে বাংলাদেশটাকে আসলে 24-এর জঙ্গি উত্থানের পর ইউনূসের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছে, যার একজন প্রধান ইনস্ট্রুমেন্ট ছিলেন খলিল, এখন তো তবুও সম্মান করি। তো উনি কিন্তু খলিল সাহেবের যে উনি এত শুনেছি যে ইউনাইটেড নেশনসে চাকরি করছে, আর আবার জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্টও হয়ে গেছে, কিন্তু সামান্য কূটনৈতিক চাপ কিন্তু উনি সহ্য করতে পারেন না, ওনার চোখে মুখে আতঙ্ক বের হয়ে যায়। আমাকে একজন একটা আতঙ্কগ্রস্ত ছবি দেখালো, যেটা অবশ্য আমি যেটা নিয়ে ভিডিও করেছি, কিন্তু এই ছবিটা তখনও দেখি নাই, যে তিনি যে সার্জিও গোরের সাথে বৈঠক করে সাংবাদিকদের সাথে আলোচনা করছেন, সেখানকার একটা ছবি একজন আমাকে পাঠালো, অত্যন্ত আতঙ্কগ্রস্ত। তাতে খলিল সাহেব কিন্তু কোনোভাবেই নার্ভটাকে কন্ট্রোল করতে পারছেন না, আর তার পাশে দাঁড়িয়ে ওই উপদেষ্টা হুমায়ুন কবির শিশুর মতো খ্যাটখ্যাল করে হাসে, দেখতে অত্যন্ত মনে হয় যে এটা আসলে কোনো রাষ্ট্র চলছে না এখানে। কিন্তু এই যে এত কিছুর মধ্যেও কিন্তু তাদের ওই জিনিসটা স্ট্রং, যে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। স্বভাবতই দীনেশ ত্রিবেদী সাহেব খলিল থেকে যা শুনেছেন, তারপরে ইয়ের সাথে তার যে আলোচনা হলো, যে সার্জিও গোরের সাথে, এই আলোচনাগুলো নিয়ে তিনি দিল্লিতে নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনা করবেন। এবং বর্তমানে ভারত বাংলাদেশ কূটনীতিতে আসলে বড় প্রভাবক তো ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়, ঠিক সাউথ ব্লক যেটাকে বলে, পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে আর নাই। সেই দিক থেকে এটার গুরুত্ব তারেক রহমান বুঝলেও দিতে পারছেন না, কারণ হলো তার অন্য বাধ্যবাধকতা আছে। আর দীনেশ ত্রিবেদী সার্জিও গোর কি আলোচনা করেছেন, এইটা কিন্তু কোনো জায়গায় প্রকাশিত হয় নাই। আমরা একটা জিনিস ভুলে যাই, কারণ আমরা সবাই কিন্তু ওই যে শাহেদুজ্জামান দ্বারা আক্রান্ত, তারেক রহমানের সরকার। আর একটা মনিরুজ্জামান হলো এক মেজর জেনারেল, আর শাহেদুজ্জামান হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল লয়ের সাবেক প্রফেসর। এই ধরনের পাকিস্তানি জঙ্গিরা যখন তারেক রহমান সরকারের উপর ইন্টেলেকচুয়াল বিল্ড আপ করে, প্রেশার, সাথে আছে সাকিব আলী, আমাদের ফরেন সার্ভিসের এক সাবেক অফিসার, এবং লতিফুর রহমান, বিখ্যাত কেয়ারটেকার সরকারের প্রধান 2001 সালের লতিফুর রহমানের মেয়ের জামাই, যদিও মেয়ের জামাই হিসাবে এখন আর নাই, কারণ ওদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। সাকিব আলী, শাহেদুজ্জামান আর মনিরুজ্জামান, মেজর জেনারেল মনিরুজ্জামান, এক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, সে একটা দোকান খুলেছে থিঙ্ক ট্যাঙ্ক নামে। সেখানে আবার শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী দুই একটা রাষ্ট্রদূত দেখে যে ওখানে ঢুকে ম্যান করে, আধা ইংরেজিও বলতে পারে না এগুলো। আমিও শেখ হাসিনার জায়গায় থাকলে তো এগুলোকে আসলে অনেক আগে বাড়িতে পাঠিয়ে দিতাম, কিন্তু শেখ হাসিনার মায়ার শরীর, অনেক দয়া মনে, একটাকে 3 বছর 5 বছর উনি দিয়েছেন, এক্সটেনশন দিয়েছেন। আওয়ামী লীগের কোনো না কোনো নেতার, অবশ্যই নেতা বলুন বা কারো না কারো রিকমেন্ডেশন, তো তাই একদম গুড ফর নাথিং। ওগুলাকে আবার মনিরুজ্জামান ইদানিং নিয়ে যাচ্ছে, সেখানে ওখানে বসিয়ে দিচ্ছে, এরা দাঁড়িয়ে 2 মিনিটের ভিডিও করে তার পরিচয় দিচ্ছে। এত আনকুত লোকগুলো, আনকুত মানে না, আনকুতই বলা যায়, মানে আনসিভিলাইজড আনকুত, কোনো কিছু না শিখে রাষ্ট্রদূত হয়ে টাকা পয়সা কামিয়ে এখন অবসরে গিয়ে মনিরুজ্জামানের সাথে গাঁট বেঁধেছে। এদের না আছে বুদ্ধি, এদের না আছে আসলে কোনো সিস্টেমেটিক শিক্ষা, যে শিক্ষা থাকলে কূটনীতিতে ভালো করা যায়, সেগুলো এদের কিন্তু নাই। এই অবস্থায় যখন তারেক রহমানের সরকারের কি বলবো, যে
পথ চলা এতটা খারাপ। আজকে আমি আবার আগেও বলেছি যে দেখেন, তারেক রহমান সরকার যে সার্জিও গড়ের সাথে মিটিং করলেন, সেখানে ওনাকে একজন মানে উপজেলা চেয়ারম্যানের মতো বসিয়ে রাখা হয়েছে, মাঝখানে দুই দিকে দুই লাইন, এক লাইনে কাচুমাচু করে সার্জিও গোজকে বসানো হয়েছে। পৃথিবীর কোথাও কিন্তু একজন বিদেশি গেস্টকে এইভাবে বসানো হয় না, তাকে একটু সম্মান দিয়ে বসানো হয়। অর্থাৎ সার্জিও গড়কে সে ওনাকে কেউ বলছে রাষ্ট্রদূত, কেউ আসলে তো ওনাকে মন্ত্রীর মর্যাদায় রিসিভ করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ওনার যে সখ্য, যা ওনার গুরুত্ব, সেখান থেকে তো মন্ত্রীর নিচে তো তাকে নামানো যায় না। কিন্তু মন্ত্রী না হলেও, শুধু একজন রাষ্ট্রদূত হলেও, কারণ অনেক রাষ্ট্রদূত কিন্তু বাইরে থাকে, যেমন ঢাকায় তাদের অফিস নেই, এগুলোকে বলে কনকারেন্টলি অ্যাক্রিডিটেড, অর্থাৎ সমাবর্তন দায় একই সাথে আর কি দায়িত্ব পালন করছে। তারাও যদি আসে ঢাকায়, তারেক রহমানের উচিত না এইভাবে একজন লর্ডের মতো আলাদা, মানে কোভিডের সময় বসলে না হয় কথা ছিল যে এরকম দূরে, সেটা অর্থাৎ এত ছোট একটা জিনিস দেখারও কিন্তু তারেক রহমানের কেউ নাই। সত্যি সত্যি বাংলাদেশটা যে 2024-এ ধ্বংস হয়ে একটা নতুন বাংলাদেশ হয়ে গেছে, এটা কিন্তু তার প্রমাণ। এটাকে আপনারা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। অথচ দেখেন, তারেক রহমানের আব্বা একজন প্রেসিডেন্ট, তারেক রহমানের আম্মা একজন প্রধানমন্ত্রী, তাদের আমলে তো বাংলাদেশের এই দুরবস্থা ছিল না। তারেক রহমান আজকে এমন ভাবে তিনি আসন গ্রহণ করতেছেন একটা গুরুত্বপূর্ণ বৈঠকে, যেখানে তাকে মনে হচ্ছে সিরিয়ার একজন রেবেল লিডার কিংবা আফগানিস্তানের রেবেল লিডার হিসেবে দেখা যাচ্ছে। আমি হাসি রাখতে পারি না এগুলো বলার সময়। আমার বন্ধুরা অবশ্য বলে যে আপনি কেন হাসেন, আপনি দেখুন হাসি, বলুন তো। তারা আমাদের বাংলাদেশটা আমরা 54 বছর কত কি অর্জন করেছি। তারেক রহমানকে এখন মনে হচ্ছে সিরিয়ার একজন রেবেল লিডার। উনি মানে কিচ্ছু জানা নাই, ওই রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশনাল মেমোরি নেই, একজন বিদেশি গেস্টকে কিভাবে বসাবে। আবার অনেকে বলছে যে তারেক রহমান এখানে ওনার কর্তৃত্ব দেখাচ্ছে। কর্তৃত্ব দেখালে তো সার্জিও গোরকে নিয়ে এত হইচই হতো না, আমরা জানতাম না সার্জিও গোর কোন দিক দিয়ে এসছে, কোন দিক দিয়ে গেছে। না, সরকারের তরফ থেকে অবশ্য গোপনীয়তার চেষ্টা করতে হয়েছে, কিন্তু এই এখনকার ইন্টারনেটের যুগে তো গোপনীয়তা রক্ষা করা যায় না। তবে হ্যাঁ, রক্ষা করা যায়। শেখ হাসিনার সময় কত গড় এসছে গেছে, এইসব নিয়ে কোনো কথা কিন্তু হয় নাই। আবার ত্রিবেদীর জায়গায় ফিরে আসি। হাই কমিশনার দীনেশ ত্রিবেদী নিশ্চিতভাবে তাকে যে তার ভারতের চোখে চোখ রাখতে না পেরেছে, তার চোখে বরাবর খালি চোখ রেখে যাচ্ছে খলিল, আর ও তো চোখ গড়িয়ে থাকে। মানে চোখে চোখ রাখার কথা শুনলে খলিল সাহেব অবশ্য অত অভদ্র হবে না, আর ওই যে হুমায়ুন কবিরকে তো সে চোখ গড়িয়ে দিবে, মানে বাচ্চাকে যেভাবে ভয় দেখায় ওই রকম করার সম্ভাবনা আছে। তো দীনেশ ত্রিবেদী সাহেব তো পরিস্থিতিটা বুঝতে পারছেন, হয়তো উনিও মিটি হাসেন আড়ালে, কিন্তু রাষ্ট্রাচার বলতে কিছু নাই, সভ্যতা বলতে কিছু নাই, কোনো ধরনের ছোটখাটো জিনিস কিন্তু এরা ব্যবস্থা করতে পারে না। তো দীনেশ ত্রিবেদী সাহেব দিল্লিতে গিয়ে নিশ্চিতভাবে এই জিনিসগুলো বলবেন। উনি আর মোদী সাহেব অত হাসাহাসি করবেন তারেক রহমান সরকার, খলিল সাহেব এদেরকে নিয়ে। এবং সাথে সাথে এটাও ঠিক যে ভারত যেই আশা ভরসা করে তারেক রহমানকে এনেছিলেন যে অন্তত ভারত একটু শান্তিতে থাকতে পারবে, কারণ এক পাকিস্তানকে নিয়ে ভারতের যে দুরবস্থা, বাংলাদেশে তো শেখ হাসিনার সরকার থাকলে এই দুরবস্থাটা হয় না। তাদের বাংলাদেশের মাটিতে সন্ত্রাসীদেরকেও বন্ধ করা হয়, ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে সেখানে জায়গা দেওয়া হয় না। এখন তারেক রহমান অতটুকু করবেন কিনা এই নিশ্চয়তা যে ওনারা পাচ্ছেন না, সেগুলো নিয়ে কথা বলবেন আর কি দীনেশ ত্রিবেদী আর নরেন্দ্র মোদী সাহেব। ডিফারেন্ট প্রশ্ন করার জন্য আসলে বাইল্যাটারাল প্রোগ্রামগুলোর ক্ষেত্রে ওনার দুটো পরিচয়। হলো উনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত, আর দ্বিতীয় হলো যে ট্রাম্প প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ সহকারী সে, ঠিক আছে। তার দুটো দায়িত্ব আর কি। এখন উনি দুটো দায়িত্বের মধ্যে দুটো দায়িত্ব পালন করতে বাংলাদেশে আসছেন আমার ধারণা। আর আপনি যেটা বলছিলেন যে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকটা হলো কি, এটা দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকটা গুরুত্বপূর্ণ, কারণ দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসছেন, বাংলাদেশ সম্পর্কে তার ধারণা হয়েছে। উনি দীনেশ ত্রিবেদী থেকে বাংলাদেশ সম্পর্কে জানতে চাচ্ছেন যে কিভাবে হচ্ছে, বাংলা সরকার কিভাবে চলছে, কি বাংলাদেশের সরকারের অবস্থান কি, এরকম আর কি। নিয়মটা হলো যে প্রথম যে তার পরিচয়টা, যে উনি ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত, উনি যখন আসছেন তখন আমাদের বাংলাদেশে যে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, তার সাথে তার বৈঠক হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু
কিন্তু এটা খুব একটা অন্য ধরনের কিছু না, ঠিক আছে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে যেহেতু উনি ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটাকে বৈঠকটা গুরুত্বপূর্ণ ধরে নিতে হবে। আর আপনি যেটা বলছিলেন, যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সাথে একটা বৈঠক হয়েছে, যেহেতু সংবাদ মাধ্যমে এটা ছাপা হয়েছে, জানাজানি হয়েছে, সোশ্যাল মিডিয়াতে আছে, তো সেটা খুব একটা অস্বীকার করার যুগ মনে হয় নাই। কিছু একটা নিশ্চয়ই ঘটেছে, নিশ্চয়ই এটা কিছু আলোচনা কিছু হয়েছে। আর আপনি জানেন যে আজকে শেষ দিনে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ওনার একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। তার আগের দিন ডক্টর খলিল এবং আমাদের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা আমার স্নেহভাজন ডক্টর হুমায়ুন কবির যে বিষয়গুলি বলছিলেন, না হয় নাই, আলোচনা হয় নাই বলছিলেন, এগুলির সাথে আজকের ভূমিকা কিংবা আজকের বিষয়গুলোর সাথে যেই বিষয়গুলো আলোচনা হচ্ছে, যে কি বিষয়গুলো আলোচনা হতে পারে, কি বিষয় আমরা আগ্রহ প্রকাশ করছি, মার্কিন যুক্তরাষ্ট্র কি চাচ্ছে, এই বিষয়গুলোর সাথে খুব একটা সামঞ্জস্য নাই। ঠিক আছে, তারা যে নানা বলছিলেন, নানার পিছনে অনেকগুলো হা আছে, ঠিক আছে, যেটা তারা সার্জিগোরকে যে মানে হ্যান্ডেল করা, ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করা মার্কিন প্রশাসনের ব্যক্তিবর্গকে, আপনি বলতে পারেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল পরবর্তীতে জাতিসংঘের সভাপতিত্ব করবেন, জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিচ্ছেন। সেটা ডিফারেন্ট কেস, ডিফারেন্ট ব্যাপার। তো আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে হ্যান্ডেল করার জন্য বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল, এই প্ল্যানের মধ্যে তারা কত ঢুকে পড়েছেন, কিংবা প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য তারা বাংলাদেশের স্বার্থের বিষয়গুলো, সার্বভৌমত্ব, স্বাধীনতা, আমাদের অন্যান্য বিষয়গুলো, বাণিজ্যিক বিষয়গুলো এবং জিওপলিটিক্যাল যে বিষয়গুলো, এগুলিতে কতটা তাকে ইনভলভ হতে পেরেছেন, সেভাবে আমার একটু সন্দেহ রয়ে গেছে। ঠিক আছে, আপনি যতটাই প্রাজ্ঞ হন না কেন, কিন্তু দিন শেষে বাংলাদেশটা আমাদের, বাংলাদেশের স্বার্থর দিকে দেখে বাংলাদেশের ফরেন পলিসিটাকে তুলে ধরা এবং আমাদের স্বার্থের বিষয়টাকে আমাদের গণতান্ত্রিক পরিবেশের সাথে আমরা যে একীভূত, এটা এই সরকার যে একটা সাহসী এবং খুবই শক্তিশালী সরকার, এইটাকে তুলে ধরে তাদের সাথে আলোচনা অ্যাটেন্ড করা, সেই ক্ষেত্রে খুব একটা এগিয়ে আছেন বলে ডক্টর খলিল আমার মনে হচ্ছে না আর কি। ঠিক আছে, বাকি আপনি জানেন যে আজকে হয়তোবা সার্জিগোর চলে গিয়েছেন এই মুহূর্তে। তারপরে সংবাদপত্রে, বিদেশি সংবাদপত্রে, আমাদের সংবাদপত্রে, কিংবা আমরা জানতে পারবো যে আসলে ভিতরে কি কি কথা হয়েছে। অনেক বিষয় আন্তর্জাতিক প্রেক্ষিতে মার্কিন স্বার্থের বিষয়গুলো যেগুলো থাকে অনেক সময় জানা যায় না, কিন্তু আপনি জানেন যে দিন শেষে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো না কোনো ক্ষেত্রে তাদের একটা ডেভিয়েশন, তাদের একটা পরাজয় থাকে। ঠিক আছে, তারা হয়তো প্ল্যান করে আসছে, কিন্তু তাদের প্ল্যানগুলো সবসময় যে সঠিক হয়, সঠিক সিদ্ধান্তের মধ্যে পড়ে, তা কিন্তু না। ঠিক আছে, সেগুলি চিন্তা করে মার্কিন সাম্রাজ্যবাদের সাথে আমাদের কথাবার্তা ওইভাবে বলতে হবে, কারণ আপনি এটা মাথায় রাখতে হবে যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মিত্র শক্তি ছিল না। ধন্যবাদ সাফি। আপনি দেখলেন যে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরে সার্জিগোর কয়েকটি গণমাধ্যমের সঙ্গে অল্প কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দল অচিরেই বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য বাড়বে। আপনার কি মনে হয় না যে চুক্তিটা আমেরিকার সাথে বাংলাদেশ সরকারের হয়েছে নির্বাচনের 3 দিন আগে, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার করেছে, সেইটার এটা ফলো অফ হিসেবেই সার্জিগোর আসলে এই ব্যবসা বাণিজ্যের কথাটা আসলে তুলেছেন? এবং একটা আলোচনা ইতিমধ্যে উঠেছে যে আমরা দেখছি আমাদের দেশি বিভিন্ন পণ্যের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের একটা অস্তিত্ব পাওয়া যাচ্ছে, এবং একটা পক্ষ বলার চেষ্টা করছেন যে আমেরিকার পণ্যের বাজার বাংলাদেশে বাধাহীন করতে
এই বাংলাদেশি যেসব শিল্প উদ্যোক্তার যেসব পণ্য, সেসব পণ্যের এই মাইক্রোপ্লাস্টিকের এই ধোঁয়াটা তোলা হচ্ছে। অচিরেই বাংলাদেশে যেসব পণ্য আমেরিকা রপ্তানি করতে চায় সেইটার পথ সুগম করার জন্যই সার্জিও গোর যথেষ্ট সক্রিয় ছিলেন। এবং ওনার এই শেষ বক্তব্যটা যে অচিরেই আমেরিকার প্রতিনিধি দল, ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ আসবে এবং বাংলাদেশে বিনিয়োগ করবে, এই কথার মধ্যে কি এই বাংলাদেশকে ব্যবসায়িক ক্ষেত্র হিসেবে বিবেচনা করার যে টেন্ডেন্সি, সেটা প্রকাশ পেল কিনা সার্জিও গোরের এই বক্তব্যের মাধ্যমে? না, এটা আমি যেহেতু আমি এতটা মানে খুব ডিপলি বলতে পারছি না, তবে আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতেই তাদের ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করে। বাংলাদেশও এটা করবে, এটা স্বাভাবিক। এবং বাংলাদেশের সাথে যে মানে ট্রিটিটা হয়েছে, মানে বাণিজ্যিক ট্রিটিটা, চুক্তিটা, যেটা আমাদের আগের বাণিজ্য সচিব যিনি মারা গিয়েছেন, ও ছিল ওই চুক্তির, উনি স্বাক্ষর করেছিলেন আর কি, ঠিক আছে, মাহবুব কামার সেক্রেটারি ছিলেন, উনি হঠাৎ করে মারা গিয়েছেন। সেটাও একটা সিগন্যাল যে হঠাৎ করে কিভাবে মারা গেলেন। তো আমি আপনাকে যেটা বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইবেই যে বাংলাদেশে একটা অর্থনৈতিক বাণিজ্যিক প্রভাব বিস্তার করে বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখা, এটা স্বাভাবিকভাবে চাইবে, যাতে চীনের পণ্য, চীনের ব্যবসায়িক যে বিস্তারটা, এটাকে একটা মানে কি বলে, এটা নিয়ন্ত্রণে রাখার জন্য, যাতে চীন যাতে তাদের থেকে এগিয়ে না থাকে, সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র এটা চাইবেই, এটাই স্বাভাবিক, ঠিক আছে। এটা অন্য দেশ হলে এটি করতো আর কি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যাদের মিত্র, তাদের কোনো শত্রুর দরকার হয় না, এটাও বাংলাদেশের বিবেচনা রাখতে হবে। থ্যাংক ইউ সাফি। সার্জিও গোরের এই সফর নিয়ে আরেকটা যে ইকুয়েশন আপনি বলছিলেন যে চায়নার বাজারটা এবং চায়নার আধিপত্য বাংলাদেশের পরে যাতে জেকে বসতে না পারে, সম্ভবত সেই কারণেও আমেরিকা আসলে এই বাংলাদেশের ব্যাপারে অধিক মনোযোগী হয়েছে। এবং ইন্টারেস্টিংলি যেটা আমরা দেখলাম যে উনি ভারতীয় রাষ্ট্রদূত, সেখান থেকে ভারতের প্রতিনিধির সঙ্গে এক ধরনের সলা পরামর্শ করা, সেটা করলেন, এবং একই সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বৈঠকও করলেন। এর রাজনৈতিক বার্তাটা আসলে কি? রাজনৈতিক বার্তাটা খুবই পরিষ্কার, ঠিক আছে। আপনারা জানেন যে বাংলাদেশে যে সরকার এবং পট পরিবর্তন হয়েছে এই জুলাই 5 আগস্টের ঘটনাটা 2024 সালে, সেটাতে আমরা বুঝি আর না বুঝি কিংবা স্বীকার করি আর না করে ডিপ স্টেটের একটা ভূমিকা ছিল। কিন্তু যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটা অলিখিত একটা সম্পর্ক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের, তো ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র এখন মোটামুটি ভাবে একটা ঐক্যবদ্ধ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, ডিউ টু দা চীনকে যেভাবে ঠেকানো যায়, চীনকে, তারা দায়িত্ব হলো চীনকে ঠেকানো, চীন যাতে মানে বাংলাদেশে প্রবেশ না করতে পারে, চীন যাতে প্রভাব বিস্তার না করতে পারে, এই বিষয়টাতে ভারত আর আমেরিকা কিন্তু ঐক্যবদ্ধ। তো ঐক্যবদ্ধ হওয়ার কারণে তাদের পলিসি ম্যাটারগুলোতে মার্কিন সাপোর্ট আছে। মার্কিন সাপোর্টটা এই মুহূর্তে ভারতের খুব জরুরি, ঠিক আছে। যারা ভারতও জানে যে বাংলাদেশের যে পট পরিবর্তনের বিষয়ে মার্কিনের একটা বিশেষ ভূমিকা ছিল। এখন নতুন করে বাংলাদেশকে যদি আপনি গণতান্ত্রিক পরিবেশ বলেন, এখন তো বাংলাদেশে একটা ডেমোক্রেটিক সরকার আছে এবং তারেক রহমান সরকার যথেষ্ট সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় আসছেন। তো এই বিষয়গুলোকে নিয়ে মানে এই যে আপনি জানেন মব সরকারটা ছিল ডিপ স্টেটের সরকার, ইউনূস সরকার, ওইটাকে মোটামুটি ভাবে একটু কনভার্ট করে এখন তারেক সরকারের সাথে একটা রিলেশন ডেভেলপ করে কিভাবে আবার একটা ভারতের স্বার্থটা, যেটা ভারত পছন্দ করে আওয়ামী লীগ সরকারকে, জানেন বা পছন্দ করে তারা, আওয়ামী লীগ তাদের অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয় দল, রাজনৈতিক দল আর কি, সেটাকে তারা একটু প্রায়োরিটি দিয়ে এগিয়ে নিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ যেরকম থাকবে, ভারতের স্বার্থ যে ভারতে বাংলাদেশে যে মৌলবাদী উত্থান যাতে না হয়, এই বিষয়টা চিন্তা ভাবনা করে তাদেরকে বোঝানো হচ্ছে যে আমরা এইভাবে করলে তাহলে বাংলাদেশ এভাবে ঠিক থাকবে, বাংলাদেশ এইভাবে কাজ করবে, ঠিক আছে। এটা সবাই বুঝে, আমার চাইতে মূর্খ না হলে বিশ্ব অনেকে ভালো করে বুঝে আসলে বিষয়টা কি। থ্যাংক ইউ ভেরি মাচ।
জি, আপনি বলছিলেন যে চায়নার এখানে আধিপত্য কমানোর জন্য ভারত এবং আমেরিকা যৌথ উদ্যোগ নিতে পারে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী যে চীন সফর করলেন, এবং সেই চীন সফরের পর আমরা দেখলাম বাংলাদেশে চায়নার বড় বড় কিছু প্রজেক্ট, টিসা প্রজেক্ট, রামপালে বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি জায়গায় বিনিয়োগ করার কথা ছিল। তো এই সব কাজগুলো কি এই সার্জিওগড়ের এই বৈঠকের মাধ্যমে এটা কি বাধাগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা বা ঝুঁকি তৈরি হলো কিনা? না, সেটা সেটা নির্ভর করছে মানে বিএনপি মানে তারেক রহমান সরকার তার মানে পলিসি গুলো, তার রাজনৈতিক সিদ্ধান্তগুলো, অর্থনৈতিক পলিসিগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, কে শত্রু কে বন্ধু, এবং তারপরে ফরেন পলিসিটা কিভাবে অ্যাপ্লাই করবেন নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে, সেটার উপর ডিপেন্ড করবে তারেক রহমানের মেধা এবং তার দায়িত্বশীলতা এবং তার যে স্টেটমেন্টশিপ বিষয়গুলো, এগুলির সাথে সে কিভাবে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে সেটার উপর ডিপেন্ড করবে বাংলাদেশটা আসলে কোন জায়গায় যেয়ে দাঁড়াবে। ঠিক আছে, সেটা কি আমরা চীনের দিকে ঘেঁষে যাব, না আমরা একটা মধ্যপন্থী অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক থাকবে, ভারতের সম্পর্ক থাকবে, এরকম একটা ব্যাপার। আপনি জানেন যে ভারত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে, হ্যাঁ আমন্ত্রণ জানিয়েছে যে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে উনি যাতে ওদের যে আউটরিচ প্রোগ্রাম যেটা আর কি ব্রিক্স এর সম্মেলনে, ভারত চাচ্ছে যে কোনো মূল্যে হোক, তারেক রহমান যাতে ভারত সফর করে। এটা কিন্তু ভারতের কূটনৈতিক তৎপরতা কিন্তু চলছে এবং বাংলাদেশে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে তারেক সরকারকে তারা কনভিন্স করার চেষ্টা করছে তারেক যাতে ব্রিক্স সম্মেলনে জয়েন করে আর কি। ঠিক আছে, আমরা এই আলোচনা পরে দ্বিতীয় অংশে আসতে চাই। আপনি জানেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি একই সাথে স্থানীয় সরকার মন্ত্রী, উনি গত পরশু একটা বক্তব্য দিয়েছেন যে 5 আগস্টের পর 2024 5 আগস্টের পর রাজনীতিতে তারেক রহমানের মধ্যে যে পরিবর্তনটা এসেছে সেটা অন্য কারোর মধ্যে আসে নাই, এবং সেই কারণেই আসলে মানে সরকার প্রশাসন এবং রাজনীতিটা ঠিক পথে এগোচ্ছে না। মির্জা ফখরুল ইসলামের এই যে উপলব্ধি, মাত্র 5 মাস সরকার রান করার পরে যে উপলব্ধিতে উনি পৌঁছেছেন, এই উপলব্ধির বিশ্লেষণটা আসলে কি কি বার্তা আসলে উনি দিতে চাইলেন? না ধন্যবাদ সাফি। উনি যেটা বলছিলেন, উনি সজ্জন ব্যক্তি, একজন গভীর রাজনীতিবিদ, বিএনপি জেনারেল সেক্রেটারি। তো উনি মানে বলে ফেলেছেন আর কি, উনি যেটা পরিষ্কার বলছেন যে দুর্নীতি চলছে, একমাত্র মানে ব্যাটিং মানে ব্যাটসম্যান হলো তারেক রহমান প্রধানমন্ত্রী। উনি 18 ঘন্টা পরিশ্রম করছেন, উনি সততার সাথে চেষ্টা করছেন দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য, আর বিষয়টা বাকিগুলো আগের মতোই আছে, দুর্নীতি চলছে এবং সবকিছু ঠিকঠাক মতো চলছে না। উনি সরল স্বীকারোক্তি করেছেন আর কি, যে জেনারেল সেক্রেটারি এবং স্থানীয় সরকার মন্ত্রী। আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে উনি সত্য কথাটাই বলেছেন, কিন্তু পাশাপাশি ওনাকে আমি আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে স্মরণ করে দিতে চাই, ওনারও আর একটু সতর্ক হওয়ার দরকার আছে। ওনার মন্ত্রণালয় গেলেও যারা বিএনপির ত্যাগী নেতারা, ওনার সাথে যারা জেল যাপন করেছিলেন এবং দীর্ঘ সময় কষ্ট ভোগ করেছিলেন, নিরীহ মানে খুবই মানে নির্যাতিত হয়েছিলেন, তারাও কিন্তু ওনার সাথে দেখা করতে পারেন না। আমি আশা করব উনি নিজেকে আগে বদলান, তারপরে তারেক রহমান নিজেকে বদলিয়েছে, তারেক রহমান একাই ব্যাটিং করছে, কিন্তু এটা অস্বীকার করার জন্য নাই। প্রধানমন্ত্রী নিজেই চেষ্টা করছেন দেশটাকে নিয়ে যান, কিন্তু ওনার রানিং মেট যারা, তারা ওনার সাথে ওইভাবে পেরে উঠতে পারছে না, ওনার সাথে ওইভাবে যাচ্ছে না, এটা উনি তারেক রহমান স্বীকার করেছেন। আরেকটা বিষয় আমি আপনাকে বলছি, যে ওদের সরকারের, আপনি জানেন যে সরকারের যে নির্বাহী বিভাগ মানে সরকার এবং আমাদের যে বিচার বিভাগ,
বিচার বিভাগ সরকারের মধ্যেও একটা কিছুটা টানাপোড়েন, কিছুটা অন্য বিষয় আছে যেগুলি এখন প্রতিফলিত হচ্ছে না, জানা যাচ্ছে না। একদিন এক সময় তো এটা অন্যভাবে জানাজানি হবে। আমি একটা বিষয় আপনাকে বলছি, গত পরশুদিন আমাদের অ্যাটর্নি জেনারেল একটা চমৎকার কথা বলেছেন, উনিও একটা স্বীকারোক্তি করেছেন আর কি। এটা ওনার জন্য, ওনাকে আমি সাধুবাদ জানাই, আমাদের অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলকে। উনি বলেছেন রাষ্ট্র হারলেও ন্যায় বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি। উনি এটা পরশুদিন বলেছেন, রাষ্ট্র হারলেও ন্যায় বিচার নিশ্চিত হওয়া স্বস্তি। তো এটা উনি কেন বলতে গেলেন? এটা কেন, ঘটনাটা কি, এটা ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি? স্টোরিটাই ছিল যে একটা মন্ত্রণালয় ব্যাপক অনিয়ম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল। তারা একটা বিএনপি ঘরানার একজন সিনিয়র প্রকৌশলীকে তারা ডিপ্রাইভ করে, তারা আগের সরকারের যে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের প্রেসিডেন্ট এবং আগের সরকারের যারা বেনিফিশিয়ারি তাদেরকে আবার গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করেছেন। ওই যে বিএনপির যে ছেলেটা, বিএনপির ছেলে বলবো না, যে প্রকৌশলীটা অত্যন্ত মানে ব্রিলিয়ান্ট এবং সে ছাত্র দলের কুয়েটে জেনারেল সেক্রেটারি ছিলেন, তাকে ডিপ্রেট করে বঙ্গবন্ধু সৈনিকদের, যারা বর্তমান হলো বিএনপি সরকার, কিন্তু আওয়ামী লীগ সরকার না, আওয়ামী লীগ সরকার যারা বেনিফিশিয়ারি তাদেরকে তারা গুরুত্বপূর্ণ তার চেয়ে তাকে সুপারসিড করে গুরুত্বপূর্ণ হতে বসিয়েছেন। সেটা যখন বিচার বিভাগের কাছে গেল, সুপ্রিম কোর্টে গেল, তখন এই আমাদের অ্যাটর্নি জেনারেল তখন ওই যে একটা চক্র মানে ও তার পক্ষে উনি ওকালতি করলেন, কিন্তু দিন শেষে উনি বুঝতে পেরেছেন যে বিষয়টা ঠিক হয় নাই। উনি যে জন্য বললেন যে রাষ্ট্র হারলেও, রাষ্ট্র কিন্তু হেরে গিয়েছে ওই দিন, গত পরশুদিন একটা মামলায় রাষ্ট্র হেরে গিয়েছে, রাষ্ট্র হারলেও ন্যায় বিচার নিশ্চিতে হওয়াই স্বস্তি, উনি স্বস্তি বোধ করেছেন আর কি। তো আমার জানা মতে ওনাকে একজন বলেছিলেন বিষয়টা, যে বিষয়টা ন্যায় বিচারের স্বার্থে আপনি ন্যায়ের পক্ষে থাকেন। উনি তখন থাকে নাই, তারপরে ওনার মধ্যে একটা হয়তো বা মনের মধ্যে, অন্তরের মধ্যে যে না, উনি সিনিয়র ম্যান, উনি আমাকে বলেছিল আমি শুনি নাই, তখন ওনার মধ্যে যে এটা রক্তক্ষরণ হচ্ছিল, এটার বহি প্রকাশ, এটা আত্ম উপলব্ধি আর কি। এবং এই আত্ম উপলব্ধিগুলো আমাদের এই মির্জা ফখরুল এবং অ্যাটর্নি জেনারেল এই যে আত্ম উপলব্ধি হচ্ছে, এটা সরকারের জন্য একটা পজিটিভ সাইন। আমি ওনাদেরকে দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এই একটা চমৎকার আত্ম উপলব্ধির জন্য। আমরা শেষের দিকে চলে এসেছি। শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই, সেটা হলো যে দেখলেন গত পরশু রাতে সিটি কর্পোরেশনের প্রশাসককে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে ঢাকা শহর বিভিন্ন জায়গায় ঘুরেছেন। উনি দেখতে চেয়েছেন ঢাকার যে পরিচ্ছন্নতা কার্যক্রম কি অবস্থা আছে, এবং সেটাকে উনি একটা সাজানো গোছানো শহর উপহার দেওয়ার বোধহয় চেষ্টা করছেন, কারণ ঈদের পরেও তিনি এই ধরনের নগর পরিদর্শনে বেরিয়েছিলেন, নিজে ড্রাইভ করেছিলেন। প্রধানমন্ত্রীর এই যে দিনরাত 24 ঘন্টা একাকার করে রাষ্ট্র, শহরের, সরকারের সফলতার জন্য কাজ করছেন, পরিশ্রম করে যাচ্ছেন, এইটার মূল্য কি আসলে তারা রানিং মেটটা দৃশ্যতে দিতে পারছে না? সম্ভাবনা আছে অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে এই কাজগুলো গতিশীল হওয়া এবং সুশাসন এবং পরিচ্ছন্ন শহর আমরা পেতে পারি, এরকম কোন সম্ভাবনা কি দেখেন আপনি? হ্যাঁ, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি এই ধরনের প্রক্রিয়ার মধ্যে নিজে অনুধাবন করে বুঝে যে না ঠিক আছে আমি নিজেই দেখি আর কি। সেটা একটা তারেক রহমানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। উনি ওনার দায়িত্বশীলতা, উনি অ্যাজ এ প্রাইম মিনিস্টার, কিন্তু ওনার আবার ভাবতে হবে যে এটা কিন্তু লন্ডন না, এটা বাংলাদেশ, ঠিক আছে, এটা কিন্তু ব্রিটেন না আর কি, ঠিক আছে। এখন উনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের আমি তাদের উপর উনি যেরকম নির্ভর করছেন যে ওরা তার দায়িত্বটা সঠিকভাবে পালন করছেন, তা আমি ওনার সাথে আমি ডিফার করছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। উনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন, উনি যে মেন্টালিটির, উনি যেটা চাচ্ছেন, উনি যে জনগণকে প্রচন্ড রকম ভালোবাসেন এবং মানুষের ভালোবেসে উনি নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, 18 ঘন্টা পরিশ্রম করছেন, এটা অস্বীকার করার জন্য নাই। কিন্তু উনি যাদেরকে নিয়োগ করেছেন তারা ওনার কাছাকাছি মানসিকতা, মূল্যবোধ, ইমোশনকে ধারণ করার যোগ্যতা তাদের নাই।
আমি সিরিয়াস ওনাকে বলছি, উনি হয়তো এই অনুষ্ঠানের মাধ্যমে জানতেও পারবেন, এমনি তো জানতে পারবেন যে আমি মনে করি না যে উনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে, দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে তারা সঠিক কাজটা করছেন তা না। তারা ভিতরে ভিতরে অনেক নিজেদের ব্যক্তি স্বার্থগুলো উদ্ধার করছেন, এরকম প্রমাণও আছে। থ্যাংক ইউ সাফি। জি জি